নমস্কার। কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ ডক্টর হীরালাল জানা, সহকারী অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সম্প্রসারিত শাখা, বর্ধমান। নমস্কার হীরালাল বাবু। নমস্কার আপনাকেও। আজ এই পৃথিবীর সবথেকে বড় সমস্যা হলো দূষণ। মাটির নিচের জলভাণ্ডার থেকে মহাকাশ, সর্বত্র আজ দূষণের করাল ছায়া। ফলস্বরূপ দেখা যাচ্ছে নানান মারণ রোগ। খাবারের মধ্যে দিয়ে মানব শরীরে সবথেকে বেশি ঢুকছে এই বিষ। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহারে বাস্তুতন্ত্র আজ চরমভাবে ক্ষতিগ্রস্ত। বদলে যাচ্ছে ঋতুচক্র, আজ বৃষ্টিপাতও চরম অনিয়মিত। এসবের হাত থেকে মুক্তির একটি অন্যতম উপায় হলো জৈব কৃষি। সেসব কথা মাথায় রেখেই এ আসরে আজকের আলোচনার বিষয় আজকের কৃষিকাজে জৈব কৃষির গুরুত্ব। আমরা প্রথমেই যেটি জানতে চাইছি সেটি হলো যে জৈব কৃষি বলতে আমরা ঠিক কি বুঝবো? আচ্ছা, জৈব কৃষি, জৈব কথাটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে পাবো যে জীব থেকে জাত। তাহলে জীব থেকে জাত সেই জিনিসগুলো দিয়ে আমরা যখন শস্য উৎপাদন করব তাহলে আমরা সেই পদ্ধতিটাকে বলবো যে জৈব কৃষি। হয়তো সার দিতে হবে আমার ধান গাছ বলুন বা যে কোনো শস্যে, তাহলে সারের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি না জৈব সার, গোবর সার দিচ্ছি, FIM দিচ্ছি, কম্পোস্ট দিচ্ছি, এইসব দিচ্ছি। এগুলো সব জীব থেকে জাত। তাহলে জীব থেকে জাত জিনিস দিয়ে আমরা যখন চাষবাস করছি এবং উৎপাদন করছি সেই পদ্ধতিটাই হচ্ছে জৈব কৃষি। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাটি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত পুরোটাই যখন জৈব পদ্ধতি অবলম্বন করে হবে তখনই একমাত্র বলা যাবে যে সেটি সম্পূর্ণভাবে জৈব কৃষি। হ্যাঁ, হ্যাঁ। প্রাচীনকালে যখন কৃষিকাজ শুরু হলো তারপর থেকে একটা বড় সময় কৃষিকাজ ছিল সম্পূর্ণ জৈব নির্ভর। তাহলে এই পরিবর্তনটা বর্তমান দিনের যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি রাসায়নিক নির্ভর কৃষিকাজ হয়ে গেছে, এই পরিবর্তনটা হলো কেন? তাহলে বলি যে প্রাচীনকাল মানে আমাদের সেই সিন্ধু সভ্যতা থেকে একবারে আমাদের 1966-67 সাল পর্যন্ত জৈব কৃষি চলেছে। স্বাধীনতা হয়েছে আমাদের দেশ 1947 সাল। সেই সময় জনগণকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত খাদ্য না থাকার জন্য আমরা বিদেশ থেকে খাদ্য আনতাম। PL-480 আন্ডারে আমরা খাদ্য এনেছি। সেই সময় খাদ্য সমস্যাটার সমাধানের জন্য এবং তখনকার দিনে আমাদের দেশে যে জৈব পদ্ধতি চাষ হতো এবং দেশি ভ্যারাইটি গুলো চাষ হতো। তো দেশি জাতগুলো ব্যবহার করার ফলে গাছের ভেজিটেটিভ গ্রোথ বেশি হয় কিন্তু তার রিপ্রোডাক্টিভ বা উৎপাদনটা কম হয়। তো সেই জন্য আমাদের বিদেশ থেকে খাদ্য আনতে হচ্ছে, আবার আমাদের দেশে দেশি জাতগুলো ব্যবহারের মাধ্যমে যে খাদ্য উৎপাদন করছি সেই উৎপাদনটা আমাদের দেশের জনগণকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত হচ্ছে না। তাহলে একটা বিকল্প পথ কি খোঁজা যায় যেটা আমাদের দেশের জনগণকে আমরা খাদ্যটা দিতে পারবো। তো সেই জন্য আমাদের দেশের বিজ্ঞানী, কৃষিবিদ সবাই চিন্তা ভাবনার ফলে একটা বেরোলো যে আমাদেরকে উন্নত হাই উৎপাদনশীল জাত ব্যবহার করতে হবে চাষে, যেটা বেশি উৎপন্ন দেবে, এবং হাইব্রিড সংকর জাত। তাহলে 1966-67 সালে আমরা প্রথম হাই ইল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম আমাদের দেশে চালু করলাম, মানে বেশি পরিমাণ উৎপাদন দেবে, সেটা উন্নত জাত বা সংকর জাত। যাই হোক, এই দুটোর সংমিশ্রণে আমরা 1966-67 সালে যখন এই হাই ইল্ডিং ভ্যারাইটি চাষ শুরু করলাম, এই হাই ইল্ডিং ভ্যারাইটি চাষের একটা শর্ত হলো যে এই চাষগুলো করতে গেলে এরা হচ্ছে ইনপুট ইন্টেন্সিভ, মানে বেশি পরিমাণে ইনপুট লাগবে। কি ইনপুট লাগবে? হ্যাঁ, তার মানে সার বেশি লাগবে, জল বেশি লাগবে, এদের রোগ পোকা হবে, এদেরকে রোগ পোকার জন্য বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে। তাই শর্তটাই এটা যে এইগুলো চাষ করতে গেলে আমাকে এইরকম পরিচর্যা নিতে হবে, এদের পরিচর্যাও বেশি নিতে হবে। তাহলে আমাদের জৈব থেকে অজৈবতে আসার প্রধান কারণ হচ্ছে যে আমাদের খাদ্য উৎপাদনকে বাড়িয়ে দেশের মানুষের খাদ্য যে চাহিদা সেটাকে পূরণ করা এবং আমাদের দেশকে খাদ্যে স্বনির্ভর করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্যই আমরা জৈব থেকে অজৈবতে চলে এলাম 1966-67 সাল থেকে। একদম তাই। অর্থাৎ সবুজ বিপ্লবের যে মূল চিন্তা ভাবনা ছিল যে মানুষের মুখে যে কোনো উপায়ে খাবার আগে তুলে দিতে হবে এবং খাদ্যে স্বনির্ভর হতে হবে, তার জন্যই কিন্তু জৈব থেকে অজৈবের দিকে যাত্রা। জানতে চাইছি যে আজকের যুগে দাঁড়িয়ে যখন বিপুল পরিমাণ জনগণের মুখে খাবারের যোগান দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ, ঠিক তখনই আবার কেন জৈব কৃষির এত গুরুত্ব, কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, আজকের দিনে আমাদের দেশ খাদ্যে স্বাবলম্বী, এবং শুধু স্বাবলম্বী নয়,
আমরা অনেক গরিব দেশ, আমরা খাদ্য সরবরাহ করি, কিন্তু আমাদের যে খাদ্যের স্বনির্ভরতার সাথে সাথে আমরা যে অন্য দেশকে দিতে পারছি, এটা আমাদের কাছে গর্ব। বা আমরা বলতে পারি যে খাদ্যের চিন্তাটা আমাদের নেই। যখন এইরকম একটা অবস্থা যে আমাদের দেশ খাদ্যে স্বাবলম্বী হয়েছে, আমরা অন্যান্য দেশকে খাদ্য পাঠাতে পারছি, দেশের কৃষি যখন এইরকম কন্ডিশন, তখনই আবার একটা খবর, যেটা অজৈব থেকে জৈব কৃষিতে ফিরে আসতে হবে। তার কারণটা হচ্ছে কি, অজৈব কৃষির ফলে বা আমাদের পরিবেশটা দূষণ হচ্ছে। এই অজৈব থেকে আমাদের জৈবতে ফিরে আসতে হবে। জৈবটা কি না, আগেই আমাদের সেই পিতামহ যে পদ্ধতি ফলো করেছেন, বললাম 1966 সালের আগে থেকে যে আমাদের ওই পদ্ধতি ছিল, হুম। সে তাতে ফিরে যেতে হবে। তো আজকের এই যে আমরা খাদ্য রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, হঠাৎ করে জৈবতে চলে গেলে তাহলে এই পরিমাণ খাদ্য উৎপাদন জৈবতে গিয়ে সম্ভব হবে না। সেই জন্য আমরা কি করব, অজৈব থেকে জৈবতে যাব ধীরে ধীরে। 1966-67 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমরা ওই হাই ইল্ডিং ভ্যারাইটি ব্যবহার করার ফলে সমস্ত বিজ্ঞানের যে গবেষণার যে ধারাটা, যে অজৈব কৃষিকে আরো কিভাবে ফলপ্রসূ করা যায়, আরো উৎপাদন কিভাবে বাড়ানো যায়, আরো উৎপাদনশীল জাত কিভাবে আবিষ্কার করা যায়, কিভাবে আরো উন্নত সফিস্টিকেটেড কীটনাশক ব্যবহার করা যায়, তাহলে আমরা বিজ্ঞানের পুরো ধারাটাকে ওই অজৈব কৃষিতে লাগিয়েছি। এবারে আমরা যখন জৈবতে, যদি আমাদের ওই অজৈব কৃষিতে যে বিজ্ঞানের ধারাটা, যে জোরটা আমরা দিয়েছিলাম, ধীরে 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 আমাদেরকে জৈব কৃষিতে ওই লেভেলে জোর দিতে হবে। একদিন হবে, আজকে না হোক, 10 বছর, 15 বছর, 20 বছর একদম পরে তাই। আমরা পৌঁছাবো। হ্যাঁ, হ্যাঁ। সেই আশা আমরা তাহলে- অবশ্যই রাখবো। হ্যাঁ। তো এই মুহূর্তে যেটা জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে যে এই যে জৈব কৃষির উপর এত গুরুত্ব দিচ্ছি, এর হুম। সুবিধাগুলি ঠিক কি কি? আচ্ছা, সুবিধা মানে আমরা যে কারণে পরিবর্তন করছি, সেই কারণটাই প্রথমে বলি, যে এর দ্বারা পরিবেশ দূষণ থেকে আমরা মুক্তি পাবো। আমাদের জল ভালো থাকবে, বাতাস ভালো থাকবে, মাটি ভালো থাকবে, সর্বোপরি এই তিনটার যোগফল মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। এক সময় আমরা খেতে পেতাম না, মানে খাওয়ার অভাব ছিল, তখন আমরা খাদ্য চিন্তা করতাম, কিন্তু আজকে স্বাবলম্বী হয়েছি, আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এখন কিন্তু আমরা স্বাস্থ্যটাকে খুব গুরুত্ব দেবো, এবং ডেভেলপ যত কান্ট্রি আছে তারা কিন্তু স্বাস্থ্যটাকে 1 নম্বর দেয়, তেমনি আমাদের দেশও তো অন দা ওয়ে অফ ডেভেলপড কান্ট্রি। তো আমরা এখন স্বাস্থ্যের গুরুত্ব দিতে যাচ্ছি। যখনই আমরা স্বাস্থ্যের গুরুত্ব দিচ্ছি, তখনই আমাদের পরিবেশের ব্যাপারটা ভাবতে হবে। তো দেখা যাচ্ছে যে এই অজৈব কৃষিতে যদি করা যায়, এইভাবে যদি চালিয়ে যাওয়া যায়, ধীরে ধীরে কি হবে, মাটি দূষণ হয়ে যাবে, মাটি একদম বন্ধা হবে, আর জল দূষণ হয়ে যাবে। জল দূষণের ফলে জলজ প্রাণীগুলোও নষ্ট হচ্ছে, বায়ু তো দূষণ হচ্ছেই, বায়ু দূষণের ফলে মানুষের রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। এইসব পরিবেশ দূষণটাকে, মানে যে কমাতে পরিবেশ হবে এবং দূষণটাকে রোধ হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। হ্যাঁ, একদম তাই। অর্থাৎ নিয়ন্ত্রিত উপায়ে আমাদের চাষাবাদ করতে হবে। তো হুম। এখন এই মুহূর্তে যেটি আমরা জিজ্ঞাসা করছি সেটি হচ্ছে যে জৈব কৃষি থেকে সরে গিয়ে কৃষক রাসায়নিকের প্রয়োগ সবথেকে বেশি যে দুটি জায়গায় করেছিল তা হচ্ছে সার এবং কীটনাশক। হুম। এই দুই জায়গায় জৈব কৃষি কিভাবে পদক্ষেপ গ্রহণ করবে? এবং জৈব কৃষিতে তাহলে জৈব সারগুলো কি কি, না আমাদের গোবর সার হচ্ছে মেন। জৈব সারের ক্ষেত্রে আছে গোবর সার, তারপরে FIM আছে, ফার্মিয়ার ম্যানিওর আছে, আমাদের গ্রিন ম্যানিওরিং বা সবুজ সার আছে। সেই জৈব সারগুলোকে প্রডিউস করে আমাদের জমিতে দিতে হবে, মানে, এবং ধীরে ধীরে আমাদের রাসায়নিক সারটাকে কমিয়ে দিতে হবে। আর আজকের দিনে একটা যে অসুবিধা, যে ট্রাক্টর এবং পাওয়ার টিলার আসার ফলে চাষে আর গরু বা বলদ এবং আমাদের যে মহিষের প্রয়োজন হতো, সেটা আর হচ্ছে না। যার জন্য বাড়িতে চাষি ভাইরা আর এইসব পালন করছে না, গরু পালন করছে না, বলদ পালন করছে না। যার জন্য আগে যে চাষের জন্য বলদ লাগতো বা মহিষ লাগতো, তার জন্য বাড়িতে পালন করতো, আর গোবরটা অটোমেটিক্যালি পাওয়া যেত, মানে সহজাত উপাদান ছিল। কিন্তু যেহেতু ট্রাক্টর পাওয়ার টিলার চাষ হচ্ছে, গরু আর আমরা মহিষ রাখছি না, সেক্ষেত্রে কি হচ্ছে না, গোবরটা পাওয়া যাচ্ছে না। আর গোবরটা পাওয়া যাচ্ছে না বলে জৈব চাষের ক্ষেত্রে মেন যে উপাদানটা, সেটাই আমরা পাচ্ছি না। যার জন্য আমাদের, যেহেতু গোবর সার পাচ্ছি না, সেহেতু অল্টারনেটিভ হিসাবে পাতা সার বা সবুজ সার, আমাদের কম্পোস্ট তৈরি করতে হবে, বা আমাদের ওই যে ভার্মি কম্পোস্ট আজকের দিনে যে বেরিয়েছে, এই সমস্ত অল্টারনেটিভ পদ্ধতিগুলোকে ইন্টিগ্রেটেড ভাবে ব্যবহার করে জৈব কৃষিতে চাষের জন্য যতটা জৈব সারের প্রয়োজন, সেই লেভেল পর্যন্ত উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। খুব এবং সত্যি কথা। এবং হ্যাঁ। আমরা এই আলোচনায় যেটি জানতে পারলাম প্রথম থেকে সেটি হচ্ছে যে জলের ব্যবহার এই জৈব কৃষির জন্য অনেকটা নিয়ন্ত্রিত হবে, মাটির দূষণ অনেকটাই কমে আসবে। এখন হুম। প্রশ্ন হচ্ছে যে জৈব পদ্ধতিতে কৃষিকাজে খরচ হুম। এবং লাভ এই দুয়ের চিত্রটা ঠিক কেমন? প্রথমে বলি, আমরা অজৈব কৃষিতে যে পর্যায়ে এসেছি, তো প্রত্যেক চাষি ভাই তার কতটা খরচ হচ্ছে, কতটা লাভ হচ্ছে উনি জানেন। জৈবতে যাচ্ছি, প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু ওই যে বললাম গোবর সার পাওয়া যাবে না, বা আমাদের পাতা সার তৈরি করতে লেবার লাগবে। তো সবকিছু বিচার করলে
প্রাথমিক যায় এখন জৈব কৃষিতে আপনার খরচ বেশি হবে। বর্তমানে যে অজৈবতে আমি যে খরচ হচ্ছে তার তুলনায় বেশি হবে, কারণ অজৈবতে কি হচ্ছে, দোকানে সহজেই ইউরিয়া সার পাওয়া যাচ্ছে, শহরেই অন্যান্য সবকিছু সার পাওয়া যাচ্ছে, আগাছানাশক পাওয়া যাচ্ছে, কীটনাশক পাওয়া যাচ্ছে। জৈব কৃষির ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে জৈব সার তৈরি করতে হবে, জৈব কীটনাশক তৈরি করতে হবে, নিমের নির্যাস বলুন, নিম সিডের নির্যাস বলুন, বা নিম পাতার নির্যাস, এরকম বিভিন্ন রকম। তো এইগুলোর জন্য লেবার লাগবে, এগুলো পদ্ধতি লাগবে, সময় লাগবে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন জৈব চাষে যদি হঠাৎ করে আমরা চেঞ্জ করি, বা কোনো চাষি ভাই যদি বলে আমি হঠাৎ করে জৈবতে চলে যাব, সেক্ষেত্রে খরচ জৈব চাষে বেশি, তার তুলনায় অজৈব চাষে কম। কিন্তু আমাদেরকে এই পদ্ধতিটা ধীরে ধীরে যেতে হবে, যার জন্য আমি প্রথম থেকে বলেছি যে ধীরে ধীরে গেলে কি হবে না, আমাদের খাদ্যের যোগানটাও বজায় থাকবে, আর ধীরে ধীরে আমরা পরিবেশটাকে সুন্দর করতে পারবো। এই যে জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্য, বাজারে কিন্তু তার যথেষ্টই চাহিদা রয়েছে, কিন্তু বাজারে কৃষক বন্ধুরা দাম কি সঠিক পাচ্ছেন? চিন্তা ভাবনাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। অজৈব কৃষিতে আমাদের উৎপাদন বেশি, অজৈব কৃষি আমাদের ফুলফিল করে দিচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, কিন্তু জৈব কৃষিটা আন্ডার কম্পালশন, আমরা বাধ্য হয়ে জৈবতে ফিরছি। পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে, সভ্যতা বিলুপ্তির পথে এগোচ্ছে। যার জন্য অজৈব থেকে জৈবতে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মূল কারণ। সেখানে জৈব কৃষিতে চাষ করে আমি বেশি ইনকাম করব, বেশি আয় করব, এটা আমাদের দেশের দেশ পক্ষে হতে পারে না। অতটা সম্ভব নয়। কিন্তু যেসব ডেভেলপড কান্ট্রি, সেখানে অজৈব এবং জৈব দুটো পদ্ধতিতে হয়। কৃষি উৎপাদন যখন বাজারে আসে, তার দাম বেশি দেয়। ওখানে সাধারণ আমাদের জনগণ বাজারে গিয়ে তারা জৈব অজৈবের পার্থক্য বোঝে না, তার জন্য তারা জৈবের জন্য দাম বেশি দিতে প্রস্তুত নয়। তো এই হচ্ছে বর্তমানের অবস্থা। কিছুদিন পূর্বের অবস্থা এবং বর্তমান পরিস্থিতি, এই দুয়ের বিচারে আপনার কি মনে হচ্ছে কৃষক বন্ধুরা জৈব কৃষিতে কি ফিরছেন? ফিরছেন। আমি যেটুকু খবর পেয়েছি, যে আমাদের কৃষি প্রযুক্তি সহায়ক বা আমাদের এডিএ সাহেব, ওনাদের তরফ থেকেও কৃষকদেরকে বোঝানোর চেষ্টা চলছে, বা আমাদের অনেক কৃষি মেলা হয়, বা যে কৃষির উপরে যে ট্রেনিং হয়, সেখানে আমাদের জৈব চাষে ফেরার জন্য ফার্মারদেরকে আহ্বান করা হচ্ছে। কিছু কিছু ফার্মার, মানে কৃষক ভাই, ওরা বুঝতে পেরেছেন, যারা শিক্ষিত বিশেষ করে জিনিসটা বুঝতে পেরেছেন। কিছু কিছু ফার্মার তারা ওইটাকে গ্রহণ করে এগোচ্ছে। সম্পূর্ণ তাদের জমিতে না হলেও কিছুটা জায়গাতে হলেও তারা তাদের জৈব দিকে এগোচ্ছে, এবং জৈব দিকে একটা প্রবণতা বাড়ছে। এবং কারণ তারা আসল উদ্দেশ্যে বুঝে গেছে যে জৈব চাষ আলটিমেটলি নিজের স্বাস্থ্যকে খারাপ করবে, পরিবেশের স্বাস্থ্যকে খারাপ করবে, সভ্যতাকে বিনষ্ট করবে। যার জন্য একটু তারা এগোচ্ছে। কিন্তু ওই সচেতনতাকে আমাদের আরো একটা জন আন্দোলনে পরিবর্তন করে ওইটাকে ধীরে 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 চেঞ্জ করতে হবে। সময় একদম শেষের পথে, এই শেষ আচ্ছা সময়ে শ্রোতা বন্ধুদের প্রতি আপনার পরামর্শ কি? আচ্ছা, শ্রোতা বন্ধু মধ্যে আমি দুটো ভাগ করি, একটা হচ্ছে কৃষকদের জন্য, আর একটা হচ্ছে জনসাধারণের জন্য। কৃষকদের জন্য যেটা বলবো, আপনাদেরকে জৈব চাষে ফিরে আসতে হবে। এটা হচ্ছে প্রয়োজনীয়তা, এখানে কোনো বিলাসিতা নয়, এটা আসতেই হবে আমাদেরকে, না হলে পরিবেশ দূষণ হবে, অসুবিধা হবে আমাদের। আর জনসাধারণের ক্ষেত্রে এটা একটা সচেতনতা গড়ে তুলুক, যে ধীরে ধীরে আমাদেরকে জৈব কৃষিতে ফিরে আসতে হবে। একদম তাই। অর্থাৎ এই পৃথিবীর আজ যে সব থেকে বড় সমস্যা দূষণ, সেই দূষণকে মুক্ত করতে গেলে একদম অঙ্কুরোদ্গম যেখান থেকে ঘটছে সেই জায়গা থেকে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং অবশ্যই সেটা জৈবের হাত ধরে। একদিনে সম্ভব নয়। আশা রাখছি ধীরে ধীরে আমরা একদিন অজৈব থেকে জৈবের পথে এগিয়ে আসতে পারবো। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ডক্টর হীরালাল জানা, সহকারী অধ্যাপক, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সম্প্রসারিত শাখা, বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান।